আমি যখন গাড়িতে করে যাচ্ছি সিটি সেন্টার, তখন আমার পেটটাতে এরকম করে আমি মানে পেটে হাত দিয়ে আমি ধরে বসে যাচ্ছি, যখন ওই স্পিড ব্রেকারগুলো আসছে যাতে আমার পেটে আঘাত না লাগে, এরকম হয়েছে তো যাতে পেটটা আমার সেফ থাকে, আমি পেটটা এরকম করে ধরে মানে বসে আছি যাতে পেটে না লাগে। ড্রাইভার দাদাকে বলছি আস্তে, একদম কিন্তু আস্তে। গ্রোথ ভালো হয়ে গেছিলো, মানে 3 মাসের তুলনায় বাচ্চার গ্রোথ ভালো ছিল। আমরা প্রত্যেকটা মেয়েরাই চাই যে আমরা সুস্থভাবে সুস্থ বাচ্চার জন্ম দেব, এটা আমাদের সবারই স্বপ্ন থাকে। যখন প্রথম আমরা প্রেগন্যান্সি টেস্ট করে রেজাল্ট পজিটিভ দেখি, তখন কিন্তু আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই। শুধু আমরা না, আমাদের সাথে কিন্তু গোটা পরিবার, যারা আমাদেরকে ভালোবাসে, নিজের কাছের মানুষরাও কিন্তু আনন্দে আত্মহারা হয়ে যায়। তারা স্বপ্ন দেখতে শুরু করে দেয়। আর আমরা যারা বাবা মা হব বা যে মেয়েটি মা হতে চলেছে, সেটা একটা মেয়েই ফিল করতে পারবে তার মধ্যে কি শুরু হয় প্রথম দিন থেকে, যেদিন থেকে সে জানতে পারে। কিন্তু অনেক সময় অনেকজনের মধ্যেই অজান্তে কিন্তু আমাদের একটা দুর্ঘটনার সম্মুখীন হতে হয়, সেটাই হচ্ছে কিন্তু মিসক্যারেজ বা গর্ভপাত। আমি ভাবলাম যে আমি যখন মোটামুটি রোজকার সব জিনিসপত্র শেয়ার করি আমার চ্যানেলে স্টার 90 ফ্যামিলিতে, কি রান্না করছি, কোথায় যাচ্ছি, কি করছি, যখন শেয়ার করি বা ভিডিও বানাই, আমার বাবার চিকিৎসার ব্যাপারেও কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে আমি ভালো রকম সাড়া পেয়েছি। অনেকেই দেখেছে, অনেকের আমাদের ভিডিও দেখে, মানে আমার ভিডিও দেখে অনেকেই সচেতন হয়েছে। তো সেই জন্য ভাবলাম যে আমার লাইফের একটা ভীষণ সেন্সিটিভ মুহূর্ত ছিল। হ্যাঁ, অবশ্যই দুঃখের কষ্টের একটা সময় আমি পার করেছি, আমার সাথে আমার পরিবারও সাফার করেছে, সেটা কেন আমি তাহলে শেয়ার করব না? তাহলে এই ভিডিওটা যারাই দেখবে তাদের মধ্যে আমার মতন যারা আছে, তারা হয়তো দেখে সাহস পাবে, তারা হয়তো সেই দুঃখটা, কষ্টটা বা ফিজিক্যালি যে কষ্টটা তারা পেয়েছে মেন্টালি, সেখান থেকে বেরোনোর চেষ্টা করতে পারে। সেই জন্যেই কিন্তু আজকে আমার এই ভিডিওটা বানানো আর আমার স্টার 90 ফ্যামিলির সবার সাথে শেয়ার করার উদ্দেশ্য। আমার বিয়ে হয় হচ্ছে 19 নভেম্বর, আর আমরা তার 2 বছর পর থেকে বেবি প্ল্যানিং করি। কোভিড, তারপরে আরও বিভিন্ন সমস্যার জন্য আমরা একটু লেটেই প্ল্যান করেছিলাম। আমাদেরও মানে কোভিড হয়েছিল, তো বিভিন্ন আরও সমস্যা ছিল। তো 2023 জুলাইতে আমার পিরিয়ড যখন মিস হয় 7-8 দিন পরে, তারপরে আমি টেস্ট করাই, আর কিছু সিমটমও হচ্ছিল, যেরকম হচ্ছে আমার সারা রাত ইচিং হচ্ছিল গোটা শরীরে, মুখে আলসার বেরিয়েছিল, তো একটা নশিয়া ভাব ছিল। সেই জন্যে আমি টেস্ট করালাম আর পজিটিভ এলো। তো সেটা দেখে তো মানে ফার্স্ট আর কি, যাই হোক, দেখে সবাই আমরা খুব খুশি হয়ে গেছিলাম। মানে যেহেতু অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম, রেজাল্ট 0 আসছিল, প্রত্যেক মাসে পিরিয়ড মিস হলে টেস্ট করতাম আর নেগেটিভ আসতো। তো সেই একটা লাইন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছিলাম। সব রকম টেস্ট করিয়েছিলাম, সব কিছু আমাদের নর্মাল ছিল, আমার হাজব্যান্ডের আমার, তা সত্ত্বেও কিন্তু আসছিল না। তো তারপরে যখন পজিটিভ দেখলাম, সেই খুশি আমি ভাষায় বোঝাতে পারবো না যে কি খুশি হয়েছিলাম আমি, আমার হাজব্যান্ড, আমার পুরো পরিবার, আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি। আর আমি এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম, আমি তখন আমার মাথায় আসেনি যে কিছু খারাপ হতে পারে, মানে কিছু দুর্ঘটনা ঘটতে পারে বা কিছু হতে পারে। আমি 1% আমি চিন্তা করিনি। আমি শুধু মানে খুশিটাই মানে চিন্তা ভাবনা করছি, আনন্দটাই চিন্তা ভাবনা করছি, স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছি। আর এক্সাইটমেন্টে এসে আমি সবাইকে ফোন করছি, মানে আমার যারা নিজের মানুষ, কাছের মানুষ আছে,
আমার ননদকে ফোন করছি, এই তুমি পিসি হতে চলেছো। আমার নন্দাইকে ফোন করছি, তুমি কিন্তু পিসু হতে চলেছো। আমার দাদাকে ফোন করছি, তুমি মামা হতে চলেছো। মানে আমার কোনো লজ্জাটাও চলে গেছে আমার। মানে আমি এতটা খুশি, যেহেতু আমরা মন প্রাণ থেকে একটা বাচ্চা চাইছিলাম। তো আমি সবাইকে ফোন করে করে এইভাবে বলছি। আমার বাবাকে ফোন করেছি, আমার বাবা তখন দেশের বাড়িতে ছিল ঘুষকরায়। আমি বাবাকে ফোন করে বলছি, বাবা তুমি দাদু হতে চলেছো। তো এইভাবে আর কি সবাইকে ফোন করে করে খবর দিচ্ছি। আমার যে স্পিরিচুয়াল ফাদার, আমি বাবুজি ডাকি, কলকাতায় থাকেন উনি। তো মামনি আছে আমার স্পিরিচুয়াল মাদার, তো তাদেরও ফোন করে খবর দিলাম। তারা তো শুনে একদম সেই চিৎকার করে উঠেছে খুশিতে, বাহ খুশির খবর, হ্যাঁ মানে সে আমাকে ফোনেই আদর করছে, এরকম একটা ব্যাপার। তো তারপরে কি, তারপরে শুরু হলো, ডাক্তার দেখালাম, ডাক্তার সমস্ত কিছু টেস্ট করতে দিল, সব ঠিকঠাক ছিল। ফার্স্ট সোনোগ্রাফি হলো। আমি যে ডাক্তারকে দেখাতাম উনি নিজেই সোনোগ্রাফি করে দেখতেন। তো দেখে বললো সব ওকে আছে, আমি ওষুধ দিচ্ছি, সেগুলো তুমি খাও, ঠিক আছে, আবার 1 মাস পর চেক আপে আসবে। ঠিক আছে। ওষুধ খেতে শুরু করলাম। ওষুধও কিন্তু এত ভালো আমাকে ওষুধ দিয়েছিল, প্রোটেকশনও দিয়ে দিয়েছিল যাতে কোনো রকম প্রবলেম না আসে কিছু। ফলিক অ্যাসিড তো স্টার্ট করেই দেয়। আর তারপরে আমাকে ডুফাস্টান দিয়েছিল যাতে একদম ঠিকঠাক মানে প্রোটেকশন পায়। ইকোস্প্রিনও দিয়েছিল আমাকে। যেহেতু আমার বাবার হার্টের প্রবলেম আছে, আর আমারও একটু মানে আমি একটু হেলদি হওয়ার জন্যে, হেলদি না মোটাই বলা চলে, হেলদি না ওটা, তো একটু যেহেতু প্রেগনেন্সি আসার পর একটু শ্বাসকষ্ট হচ্ছিল হাঁটাচলা করতে, তো সেটা শোনার পর আমাকে ইকোস্প্রিন দিয়ে দিয়েছিল, বলেছিল এটা নর্মাল, এটা সবারই হয়, তাও দিয়ে দিয়েছিল। তো সেগুলো কন্টিনিউ করছিলাম। যখন আমি চেক আপে গেলাম, নেক্সট চেক আপে, তখনও আমাকে দেখে বললো সব ওকে আছে, ঠিক আছে, কিন্তু ওয়েটটা বাড়ছে না। হ্যাঁ ওয়েটটা বাড়ছে না, ঠিক আছে, তুমি সাবধানে থাকো, ওষুধগুলো ঠিক করে খাও, হ্যাঁ নর্মালি হাঁটাচলা করো। তো জাস্ট মানে আমি ডাক্তারের কথা শুনেই সেগুলো আমি সব মানে মেনটেন করছিলাম। তো তারপরে সেপ্টেম্বর মাসে আমার চেক আপ ছিল 11 তারিখে, 11 তারিখে চেক আপ ছিল আমার। আর তার আগে আমার হাজব্যান্ডের মিটিং ছিল পুরীতে, একটা সেমিনার ছিল ওদের। তো এবার আমি ওকে খালি বলছি তুমি যেও না, তুমি যেও না, 5 দিনের ছিল, তো তুমি যেও না, আমার ভালো লাগছে না, তুমি যেও না। আর ও বলছে না আমাকে যেতে হবে, হ্যাঁ, আর ঘরে তো সবাই আছে, তোমার চিন্তা কিসের, আর আমি তো চলে আসবো 4-5 দিন পরে, আমাকে যেতে হবে। আর আমি জানি না কেন অত জিদ করছিলাম, কেন অত ওর সাথে আমি অভিমান দেখাচ্ছিলাম যে না আমি তোমাকে যেতে দেবো না, তুমি যাবে না। আর ও বলছে না যেতে হবে। ও অতটা সিরিয়াস কিছু নেয়নি, কারণ কোনো তো প্রবলেমই ছিল না, আর এটাই স্বাভাবিক। তো সেই সময় আমার মামি এসছিল, আমার মামাতো বোন এসছিল প্রীতি, আমার দিদা ছিল, মা ছিল, বাবা ছিল। তো এই জন্য বললো সবাই আছে, তোমার তো কোনো ব্যাপারই না, তুমি ভালোই থাকবে, আমি 5 দিন পর ঘুরে আসছি, ঠিক আছে, সেমিনারটা অ্যাটেন্ড করে আসছি। ঠিক আছে। দিয়ে ও গেল, চলে গেল পুরীতে। এবার ওর কোনো কলিগের নাম্বার আমার কাছে ছিল না, আর হোটেলের নাম্বারও আমার কাছে ছিল না। যেদিন ফেরার কথা, আর আমার সেই সময় এত মুড সুইং হচ্ছিল, আমি অল্পতেই রেগে যাচ্ছিলাম, অল্পতেই মাথা গরম হয়ে যাচ্ছিল, মানে ভীষণ মুড সুইং হচ্ছিল আমার সেই সময়। এবার ও তো গেছে, এবার ফেরার দিন যেদিনকে ওর ট্রেন, মানে সেদিনকে ওর সন্ধেবেলা ট্রেন ছিল, এবার সকাল থেকে তো ওদের তো চলছে, মিটিং চলছে, সব চলছে। এবার আমাকেও ফোন করলো তারপরে বেরিয়ে, লাঞ্চ টাইমে বেরিয়ে, যে হয়ে গেছে শেষ, এবার বেরিয়ে যাব, ঠিক আছে, চেঞ্জ করে নিই রুমে গিয়ে তারপরে বেরোবো। হ্যাঁ ঠিক আছে। তারপরে আমাকে বললো যে আমি বেরিয়ে ফোন করছি কিছুক্ষণের মধ্যে। 0.5 ঘন্টা হয়ে গেল, 45 মিনিট হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, ফোন আর করে না। তারপরে আমি যখন ফোন করছি, ফোন ধরছে না। ঠিক আছে, একবার করলাম ধরলো না, আবার 10 মিনিট পর করলাম, তখনও ধরলো না, আবার করলাম ধরলো না। এবার আস্তে আস্তে আমার টেনশন হতে শুরু হলো
যে ফোনটা ধরছে না কেন, এত দূরে আছে, তারপরে ওর কোনো কলিগের নাম্বার নেই আমার কাছে। এবার আমি তাহলে কি করে খবর নেব? যদি কোনো সুবিধা অসুবিধা হয়, কিছু হয়, আমি কি করে জানতে পারবো? আর বেশি কিন্তু এটা টেনশনের ব্যাপার না, কিন্তু আমার কাছে সেই সময় এটা ভয়ঙ্কর রূপ নিয়েছিল যে ও ফোন কেন রিসিভ করছে না। আমি তারপর ওকে ফোনের পর ফোন করে যাচ্ছি, মানে করেই যাচ্ছি, ফোন রিং হয়ে হয়ে কেটে যাচ্ছে, আবার করছি, ফোন করেই যাচ্ছে, আমি কন্টিনিউ ফোন করেছি। তা 1-1.5 ঘন্টা পর দেখছি মানে মনে হচ্ছে আমার মাথা থেকে আগুন বেরোচ্ছে, মানে এত গরম লাগছে, অস্বস্তি লাগছে, শরীরটা কেমন একটা লাগছে বেশ। আমি কি করলাম, খাইনি কিছু, আমি মানে আমার খেতেও ইচ্ছা করছে না। আমার মা বলছে যে খেয়ে নে, আর না আমি খাবো না, আমার ভালো লাগছে না, আমাকে ডিস্টার্ব করো না এখন। দিয়ে আমি বাথরুমে চলে গেলাম, শাওয়ারটা খুলে দাঁড়িয়ে আছি, মানে আমার এত গরম লাগছে, অস্বস্তি লাগছে। আমি 15-20 মিনিট আমি দাঁড়িয়ে আছি শাওয়ারের নিচে। তারপরে আমার একটু আরাম লাগলো, একটু ভালো লাগলো আমার। দিয়ে তারপরে আবার এসে আমি আবার মুছে টুচে দিয়ে তারপরে আবার ফোনটা নিয়ে ফোন করছি, ধরছে না। ঠিক তার 15-20 মিনিট পর দেখছি ফোনটা করেছে। যখন আমি ফোনটা রেখে আমি ভেজা চুলটা মুছে আমি আবার ফোন করতে শুরু করে দিয়েছিলাম। দিয়ে আমি হেয়ার ড্রায়ারে শোকাতে যাচ্ছি। মা বলছে ভেজা চুল এরকম ভালো করে মুছিসনি, জল পড়ছে, হ্যাঁ আগে চুলটা শোকা। দিয়ে আমি কি করলাম, আমি হেয়ার ড্রায়ার নিয়ে চুলটা শোকাতে গেছি, আর সেই সময় ফোনটা করেছে। যখন ফোনটা করেছে মানে আমার কি যে টেনশন হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। যে কি হলো, এই বললো আমাকে কিছুক্ষণ পরে বেরিয়ে ফোন করছি, তারপরে ফোন ধরছে না কেন? ও তো বললো শেষ হয়ে গেছে সব কিছু, চেঞ্জ করে বেরিয়ে ফোন করছি, ফোনটা ধরছে না কেন? দিয়ে তারপরে যখন ফোন করেছে মানে কি বলবো আমি খুঁজে পাচ্ছি না, এত রাগ হচ্ছে, এত অভিমান, আর মানে এত টেনশন, সব একসাথে আর কি, মানে মিলিয়ে মিশিয়ে। দিয়ে তারপরে আমাকে তখন বলছে, ও তো দেখে এতগুলো মিসড কল ভয় পেয়ে গেছে, ও তো পুরো একদম ভয় পেয়ে গেছে। ও বলছে আরে আমাদের মানে আমরা তো বেরিয়ে গেছিলাম, দিয়ে তারপরে আবার আমাদের যে মানে ডাইরেক্টর ছিল উনি আবার ডাকলেন, হ্যাঁ যে এসো তোমাদের সাথে একটা মানে ছোট একটা ডিসকাশন আছে একটা মানে প্রোডাক্ট নিয়ে, তো সেটা করতে হবে, এই জন্য আমরা আবার মানে লাঞ্চের পরে আবার আমাদের যেতে হলো, ঠিক আছে? তো সেই জন্যে ওই ফোনটা সাইলেন্ট করে আমি রেখে দিয়েছিলাম। তো তুমি এত টেনশন কেন করছো? আমি এত টেনশন কেন করছি মানে তুমি এত দূরে আছো, তোমার কোনো কলিগসের নাম্বার নেই আমার কাছে, তারপরে হচ্ছে আমি হোটেলের, আমার এটাও মাথায় আসেনি যে হোটেলের নামটা দিয়ে সার্চ করলে নাম্বার পেয়ে যেতাম, তখন মাথায় আসেনি, কাজ করছিল না মাথা। হ্যাঁ, তো দিয়ে এই নিয়ে কথা কাটাকাটি হলো। তারপরে যাই হোক আমি একটু টেনশন ফ্রি হলাম। তারপরে লাঞ্চ করলাম আমি বিকেলের পর। দিয়ে তারপরের দিন, হ্যাঁ সেই দিন রাতে দেখছি আমার পেটে ব্যথা করছে, ভালোই পেটে ব্যথা করছে, যেমন পিরিয়ডের ব্যথা হয়, ক্র্যাম্পিং হচ্ছে। তাহলে এরকম এই সময় তো হয়, তো ঠিক আছে অনেকেরই আমি হয় শুনেছি এরকম ব্যথা। দিয়ে আমি এই জন্য কি ওষুধ খাবো, থাক কালকে সকালে যদি ব্যথাটা থাকে ডাক্তারকে ফোন করব, তারপরে নয় ওষুধ খাবো, ডাক্তারকে জিজ্ঞেস করে কি খাবো। পরের দিন সকালে টয়লেটে যখন গেলাম, হালকা একটা লাইট ব্রাউন কালারের কেমন একটা ডিসচার্জ হলো। দিয়ে ঠিক আছে, অতটাও আমি কিন্তু তখনও সিরিয়াস হইনি, যে এরকম তো হয়, স্বাভাবিক ব্যাপার এটা। তারপরে ব্যথাটা কমে গেছিল, দুপুরে আবার ব্যথা উঠলো, তখন সুভাষ চলে এসছে। বিকেলে বাবুজির সাথে ফোনে কথা বলছিলাম, কথা বলতে বলতে দেখছি পেটে ব্যথা উঠে গেল, বেশি জোরে একটু ব্যথাটা উঠলো। আমি তারপরে যখন বাথরুম গেলাম দেখলাম একটা ব্লাড ক্লট বেরোলো। যখনই ব্লাড ক্লটটা বেরোলো আমি কিন্তু একটু ভয় পেয়ে গেছি, কিন্তু খুব ভয় পাইনি। আমি কিন্তু খারাপ কিছু চিন্তা ভাবনা করিনি, তখন ভেবেছি যে অনেকের এরকম সময় এই সময় ব্লিডিং হয়, আমারও সেটা হয়েছে, ঠিক হয়ে যাবে, হয়তো এটা হয়েছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আমি বেরিয়ে এসে, বাবুজি যেহেতু একজন ডাক্তার, তো ওনাকে বললাম এরকম হয়েছে। উনিও আমাকে বললো যে অনেক কারণেই হয়, তো চিন্তার বিষয় নেই, ডাক্তারকে ফোন করে জানা এটা, যেহেতু আমি তো ওখানে নেই, আমি কলকাতায়, তো যেই গাইনোকোলজিস্টকে দেখাচ্ছিস তাকে ফোন করে বল। আমি আমার গাইনোকোলজিস্টকে ফোন করলাম, তো উনি আমাকে বললো প্রেসক্রিপশনটা হোয়াটসঅ্যাপ করো, আর আমি যেগুলো দিচ্ছি সেগুলো সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন দিচ্ছি, ইঞ্জেকশনগুলো সঙ্গে সঙ্গে ওখান থেকে নাও, আর ডুফাস্টান খেয়ে নাও 4টে।
তো আমি কি করলাম, হোয়াটসঅ্যাপে যথারীতি আমি প্রেসক্রিপশন পাঠালাম। উনি আমাকে মেডিসিনগুলো, যেগুলো ইঞ্জেকশনগুলো বললো সেগুলো সঙ্গে সঙ্গে সুভাষ গিয়ে এখানে ওষুধের দোকানে একটা আমার ভাই থাকে, আমাকে দিদি ডাকে, ওই ছোটকাকে নিয়ে এলো। ওই ইঞ্জেকশনটা নিয়ে ও আমাকে ইঞ্জেকশনটা দিয়ে দিল। ওই ডুভাস্টানও খেয়ে নিলাম 4টে। তারপরে কিন্তু ব্লিডিংটা আমার কমে গেল। আমরা জানি হ্যাঁ এরকম সময় এই সময় হয়, তো ঠিক আছে, ঠিক হয়ে গেল। কালকে তো চেক আপে যাবোই আমি। পরের দিন সকালে, পরের দিন বিশ্বকর্মা পুজো ছিল, তো পরের দিন গেলাম, চেম্বারে গেলাম। তো তারপরে আমি যখন ঢুকলাম, আমি তখনও মানে আমি যখন গাড়িতে করে যাচ্ছি সিটি সেন্টার, তখন আমার পেটটাতে এরকম করে আমি মানে পেটে হাত দিয়ে আমি ধরে বসে যাচ্ছি, যখন ওই স্পিড ব্রেকারগুলো আসছে যাতে আমার পেটে আঘাত না লাগে, এরকম হয়েছে তো, যাতে পেটটা আমার সেফ থাকে। আমি পেটটা এরকম করে ধরে মানে বসে আছি যাতে পেটে না লাগে। ড্রাইভার দাদাকে বলছি আস্তে, একদম কিন্তু আস্তে। দিয়ে তারপরে যখন গেলাম, বসলাম, তারপরে আমার নাম এলো, ঢুকলাম ডাক্তারের কাছে। ডাক্তার বললো ঠিক আছে শো, সোনোগ্রাফি করে আমি দেখছি। সোনোগ্রাফি যখন করতে করতে ডাক্তারের মুখটা একটু ছোট হয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম যে কিছু হয়তো গন্ডগোল একটা হয়েছে। বললো আমি টিভিএস করে দেখছি। টিভিএস করে দেখলো, টিভিএস করে দেখে আরও মুখটা ডাক্তারের ছোট হয়ে গেল। তারপরে আমাকে বললো যাও ওয়াশরুম থেকে আসো। আমি ওয়াশরুম থেকে আস্তে আস্তেই সুভাষকে ডেকে ফেলেছিল। তো যখন সুভাষকে ডাকলো, দিয়ে বললো যে 4-5 দিন আগেই স্টপ হয়ে গেছে, কিছু করার নেই। সেই সময় আমি আর সুভাষ দুজনে মানে জানি না কার কি সেই সময় হতো, আমরা এতটাই চেয়েছিলাম মন প্রাণ থেকে যে আমাদের একটা বাচ্চা হোক, বা আমরা কোনো রকম খারাপ চিন্তাভাবনা কিছু করিনি। আমরা প্রথম দিন থেকে খুব খুশি ছিলাম। তো সেই মানে ভাবিনি, আমরা আশা করিনি। এটা শোনার পরেও আমি আর সুভাষ হাত দুটো একে অপরের ধরে ডাক্তারের সামনে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি যে হয়তো তুমি কিছু ভালো বুঝেছিলে, সেই জন্য এটা হয়েছে। আমি জানি যে ঈশ্বর মঙ্গলময়, কখনো সে আমাদের খারাপ চায় না। তার উপর যদি আমরা বিশ্বাস রাখি, যতই আমাদের কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমাদের ভালো হবেই, আমাদের উনি দেখবেন। আমি এটা বিশ্বাস করি। তো ডাক্তার বলল যে পার্টিকুলার কোনো কারণ বলতে পারছি না। আমাকে জিজ্ঞেস করলো কোনো ইনজুরি বা কোনো কিছু এরকম ঘটনা ঘটেছিল। না, আমি পড়েও যাইনি, কিছুই হয়নি। বলল যে তাহলে আমি পার্টিকুলার কোনো কারণ বলতে পারছি না। যদি আমাদের ভ্রূণটা ঠিক না থাকে তাহলেও এটা হয়, এটা প্রকৃতির নিয়ম। যদি নর্মালি এরকম হয়ে যায় কোনো আঘাত ছাড়া, কোনো কারণ ছাড়া, ঠিক আছে। তোমার তো থাইরয়েডটাও লাস্ট টাইম নর্মাল ছিল, তো এটা ডিএনই করতে হবে, এটা এমনি মেডিসিনে হবে না ঘরে। বাচ্চার গ্রোথ ভালো হয়ে গেছিলো, মানে 3 মাসের তুলনায় বাচ্চার গ্রোথ ভালো ছিল। তো আজকে রাতে মেডিসিন দিচ্ছি আমি, রাতে খাবে, ভোরবেলা খাবে। কালকে ভোরবেলা তুমি অ্যাডমিট হয়ে যাও নার্সিংহোমে। কালকে ডিএনই করতে হবে, অজ্ঞান করেই করব। দিয়ে তারপর তো যা যা টেস্ট ফেস্ট থাকে, ইসিজি ফিসিজি সব করালো, ব্লাড টেস্ট ছিল কিছু, সেগুলো করালো। তারপরে সেই দিন রাতে যে ওষুধটা দিয়েছিল খেলাম, ভোরবেলাও খেলাম, পেন শুরু হয়ে গেল। তারপরে নার্সিংহোমে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর আমার যেহেতু মানে ভীষণ ডিপ ভেন, আমার মানে এমনি ব্লাড নিতেও অসুবিধা হয় আর কি, পায় না সঙ্গে সঙ্গে, মানে এই হাত ওই হাত মানে অনেক করতে হয়, লড়াই করতে হয়। তো ডাক্তার জানতো, ডাক্তারকে বলেছিলাম আমি যখন জানলাম মানে কালকে এরকম ভর্তি হতে হবে, তো বললো ঠিক আছে, আমি যে এক্সপার্ট আছে টেকনিশিয়ান তাকে আমি বলে রাখবো, তুমি চিন্তা করো না।
যথারীতি ভর্তি হলাম। ভোরবেলা পেন হচ্ছিল, খুব পেন হচ্ছিল, মনে হচ্ছিল কখন ডাক্তার আসবে আর কখন এটা হবে, পারছিলাম না থাকতে, এত পেন শুরু হয়ে গেছিল, ব্লিডিং শুরু হয়ে গেছিল। তারপরে ডাক্তার এলো, ওটিতে ঢোকালো, তারপরে আমার চ্যানেল হলো, তারপরে কখন কথা বলতে বলতে আমাকে অজ্ঞানের ইঞ্জেকশন দিয়ে দিয়েছিল, জানি না, অ্যানাস্থেসিয়া করে দিয়েছিল। তো তারপরে যখন আমার জ্ঞানটা এলো, ব্যথা করছিল। তারপরে তো 3-4 ঘন্টা রেখেছিল আমাকে। দেখছি সুভাষ, আমার বাবা মা তখন আমার পাশে দাঁড়িয়ে আছে। আরেকজনও ছিল, আমি তার নাম নিতে পারবো না, খুব কাছের আমার পরিবারের। তাদের সবার চোখে জল, আর আমাকে বলছে সব ঠিক হয়ে যাবে, তুমি সুস্থ হও, সব ঠিক হয়ে যাবে। সুভাষকে মানে আমাদের এত বছরের রিলেশন, আমার বিয়ের আগে আমাদের 12 বছরের রিলেশনশিপ। তো সুভাষকে আমি মানে এত ঝগড়া হয়েছে আমাদের, এত কিছু হয়েছে, অনেক কিছুই হয়েছে সবার মধ্যে যেটা হয় বিয়ের আগেও বিয়ের পরেও। প্রথমবার ওকে আমার কষ্টটা দেখে ওকে আমি হাউ হাউ করে কাঁদতে দেখেছিলাম। একটা তো কষ্ট ছিলই যে ও আশা করেছিল আমাদের একটা সুস্থ বাচ্চা হবে, একটা সুন্দর বাচ্চা হবে, সেটা একটা কষ্ট। আরেকটা কষ্ট যে আমি কষ্ট পাচ্ছি, আমার এই অবস্থা, আমার নাকি জ্ঞান আসার পর, তখন পুরো ভালো করে আসেনি, আমি নাকি চেল্লামিল্লি করছিলাম, এরকম কিছু বিহেভিয়ার করছিলাম যেটা আমি জানি না, হয়তো অনেকেই করে এরকম। তো সেটা দেখে, যেহেতু প্রথমবার, এর আগে এরকম ওর কোনো এক্সপিরিয়েন্স নেই, কাউকে দেখেনি এরকম, তো সেটা দেখে খুব ভয় পেয়ে গেছিলো। তাহলে আমার কি খুব কষ্ট হচ্ছে, আমি যে চেল্লামিল্লি করছি, এরকম করছি, তাহলে আমার কি খুব ব্যথা হচ্ছে, ওইটা ভেবে ও প্রচুর কাঁদছিল। তো যাই হোক, আমার যখন পুরোপুরি জ্ঞান চলে এলো, তারপরে ডাক্তার বারবার এসে আমাকে দেখে গেছে, যে অ্যানাস্থেসিস্ট যিনি ছিলেন উনিও খুব ভালো ছিলেন। তারপরে তো যখন আমি উঠে বসতে পারলাম, ঠিক হলাম, একটু স্টেবল হলাম, তখন তো চ্যানেলটাও খুলে দিল। আর তারপরে আমি বাড়িতে এলাম, আমাকে বাড়িতে নিয়ে এলো। তারপরে আমার বাড়ির লোক, আমার শ্বশুর শাশুড়ি এলো, বললো যে তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাও, আবার সব ঠিক হয়ে যাবে। এই যে পরিবারের একটা সাপোর্ট, হাজবেন্ডের এত সাপোর্ট, ভালোবাসা, তারপরে ও আমাকে কিছুদিন মানে ওরকম কোনোদিন করেনি, আমাকে এরকম পরিস্থিতিতে কোনোদিন দেখেনি, আমাকে যে কি যত্ন করেছে কিছুদিন আমি কি বলবো। মানে আমি প্রেগনেন্ট হওয়ার পর যে ভালোবাসাটা আমাকে দিয়েছিল তার থেকেও বেশি ভালোবাসা দিয়েছে আমার অ্যাবর্শন হওয়ার পর, ডিএনই হওয়ার পর। এটাই না, আই লাভ ইউ মুখে বললে হয় না, আমার বর প্রকাশ করতে পারে না কোনো দিনই। আমার একটা ভীষণ বড় কমপ্লেন ছিল যে তুমি প্রত্যেকটা ছেলের মতো না, রোম্যান্টিক না, তুমি বেশি ভালো করে কথা বলতে পারো না, মানে প্রেমের গল্প করতে পারো না, একটু ভালো করে ভালোবাসতে পারো না, তুমি আমাকে আই লাভ ইউ বলো না। হ্যাঁ, কিন্তু ভালোবাসাটা মুখে বলাতে প্রকাশ পায় না। এরকম সময়ে, এই কঠিন পরিস্থিতিতে যে পাশে থাকবে, যে পাশে থেকে সেই সময়টা ওভারকাম করতে হেল্প করবে, সেটাই হচ্ছে আসল ভালোবাসা, যেটা আমি তখন ভীষণভাবে ফিল করেছি। তো যাই হোক, আমার সেই মানে মেন্টালি দিক থেকে আমি রিকভার করে গেছিলাম, যে ঠিক আছে, অনেকেরই হয়, আমার যেমন হয়েছে, আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু ফিজিক্যালি দিক থেকে আমার 5-6 মাস লেগেছিল সারতে, আমার ব্লিডিং বন্ধ হচ্ছিল না। রোজ একটা সময়, রোজ বিকেল 5টা 5:30টার পর আমার পেটে ব্যথা শুরু হতো, আর ব্লিডিং হতো, ক্লটিং হতো। তো তারপরে অনেক ডাক্তার দেখিয়েছি, যেই ডাক্তারের আন্ডারে ছিলাম উনিও কিছুতে ঠিক করতে পারছিল না, অ্যান্টিবায়োটিকের পর অ্যান্টিবায়োটিক চেঞ্জ করছিল। তারপরে অনেক ডাক্তার দেখিয়েছি, তারা ঠিক করতে পারছিল না, অনেক ওষুধ দিচ্ছিল, ঠিক হচ্ছিল না কিছুতেই। তারপরে আমার যে বাবুজি আছে, উনিও একজন ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, তো ওনার ওষুধ খেয়ে আমার তারপরে ঠিক হলো আর কি সমস্যাটা।
আর যেহেতু আমার মানে বেবির গ্রোথ খুব ভালো ছিল, কিছু পার্টিকেলস রয়ে গেছিলো, সেই জন্যেই এরকম রোজ ব্যথা হয়ে হয়ে আর কি মানে ওইগুলো বেরিয়ে যাচ্ছিলো আর কি। সেই জন্যই সমস্যাটা হচ্ছিলো। আর প্রচণ্ড উইক হয়ে গেছিলাম আমি, আমার হিমোগ্লোবিন খুব কমে গেছিলো। তারপরে আস্তে আস্তে যখন ঠিক হলাম, খাওয়া দাওয়াও ঠিক করতে শুরু করলাম, ওষুধও চলছিল, মাল্টিভিটামিনস, ফলিক অ্যাসিড এসব চলছিল। তারপরে আস্তে আস্তে সুস্থ হলাম। ডাক্তার বললো এখন 6 মাস পুরো রেস্ট, তোমার শরীরের যে অবস্থা, তারপরে আবার প্ল্যানিং করবে, ঠিক আছে? এরকম ফার্স্ট টাইম অনেকেরই হয়, এটা নিয়ে মন খারাপ করার কিচ্ছু নেই, সেকেন্ড টাইম সব কিছু ঠিকঠাক হবে। তো সেই ডাক্তারের কথা মতোই 6 মাস পুরো রেস্ট নিয়ে তারপরে আমাদের আবার প্ল্যানিং শুরু হয়েছিল। কিন্তু একটা কথাই বলবো, তারপরে আমার মাথায় আসছিল কি কি কারণে এটা হতে পারে। এটা প্রত্যেকটা মেয়ের মাথায় আসবে, আমি আলাদা কিছু না। ডাক্তারের তরফ থেকে সবকিছু ঠিক আছে, তাহলে কি কারণে এটা হতে পারে? আমার কোনো ভুল হয়নি তো? এটা কিন্তু সবার প্রথমে আসবে যে আমার দিক থেকে কোনো ভুল হয়নি তো। তখন বিভিন্ন জিনিস আমার মাথায় ঘোরাঘুরি করছিল। তার মধ্যে সবার আগে যেটা আমার মাথায় আসছিল সেটা হচ্ছে টেনশন, স্ট্রেস। এবার তাহলে মনে পড়লো নিশ্চয়ই আপনাদের, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমার হাজবেন্ড পুরী গেছিল, ওর কোম্পানি সেমিনার ছিল, ওকে আমি ফোনে পাচ্ছিলাম না। আমি প্রচণ্ড টেনশন নিয়েছিলাম, ফোনের পর ফোন করছিলাম, পাগলের মতন লাগছিল, আমার মনে হচ্ছিল যে মাথা থেকে আগুন বেরোচ্ছে। আমি শাওয়ারের নিচে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। আমার এটা মাথায় এসেছিল যে এটা কারণ না তো, এই কারণে কোনো প্রবলেম হলো না তো, কোনো ক্ষতি হলো না তো, ভীষণ টেনশন নেওয়ার জন্যে আমার কোনো প্রেশার হাই হয়ে গেল বা অন্য কোনো কিছু প্রবলেম থেকে কিছু হলো না তো। তারপরে আমি বাইরের খাওয়ারও কিন্তু 3-4 দিন খেয়েছিলাম। জানি এসব কোনো ম্যাটার করে না, কিন্তু একটা এরকম ঘটনা ঘটার পরে মাথায় আসবে যে কি আমার তরফ থেকে ভুল হয়েছে। আজকের ভিডিওটা কিন্তু বানানো অনেক কারণেই। আমি আমার যেমন এই ঘটনাটা শেয়ার করছি আপনাদের সাথে, যেটা আমার সাথে ঘটেছে, আর যেন কারোর সাথে এরকম না ঘটে, আমি সেটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। কোনো মেয়ের সাথে যেন এরকম ঘটনা না ঘটে, তার পরিবারও যেন এরকম কষ্ট না পায়, সাফার না করে, সেই মেয়েটিও যেন না পায়। কিন্তু সাবধান হয়ে আমাদের থাকতে হবে, চলতে হবে, যেটা হওয়ার সেটা হবে। এটা একটা মানে আমি যেটা শুনেছি যে এটা একটা প্রকৃতির ব্যাপার, যে ভ্রূণটা ঠিক কোয়ালিটির থাকে না বা যেটা থাকার থাকে না সেটা চলে যায়, সেটা কিন্তু থাকে না। কিন্তু আমাদের সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। যখন থেকে আমরা জানতে পারবো আমরা মা হতে চলেছি, তখন থেকেই কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। টেনশন আমাদের করলে হবে না, কিন্তু সাবধানে থাকতে হবে। আর কোনো কারণ নিয়ে, কোনো কিছু নিয়ে আমাদের এক্সাইটেড হলে হবে না, বেশি ওভার এক্সাইটেড হলে হবে না, আর ওভার টেনশন করলে হবে না। যখনই কোনো রকম ঘটনা ঘটবে, একটা 9 মাসের জার্নি পুরো একটা মেয়ের লাইফে, তখন ভালো মন্দ অনেক কিছুই ঘটতে পারে। সংসারে অনেক কিছু নিয়ে অশান্তি হতে পারে, অনেক সমস্যা হতে পারে, নিজের কোনো মানুষ অসুস্থ হতে পারে। কিন্তু যখনই এরকম কোনো ঘটনা ঘটবে, তখন নিজের সাথে নিজেকে কাউন্সেলিং করতে হবে, নিজেকে সামলাতে হবে, নিজেকে বোঝাতে হবে। কারণ আমাদের সাথে কিন্তু আরেকটা প্রাণও কিন্তু বেড়ে উঠছে, আমাদের শরীরের মধ্যে কিন্তু একটা প্রাণ একটু একটু করে বড় হচ্ছে। সেটাকে কিন্তু ঠিক রাখার দায়িত্ব আমাদের, বিশেষ করে আমাদের মাদের, যারা আমরা মানে অলরেডি ক্যারি করছি সেই প্রাণটাকে। আমাদের সাথে যেন তার কোনো ক্ষতি না হয়। এবার যেটা আমাদের ভাগ্যে আছে, যেটা হওয়ার সেটা হবেই, কিন্তু আমাদের নিজেকে ভালো রাখতে হবে, সাবধানে থাকতে হবে। কোনো কিছু ঘটনা সেরকম ঘটলে সেটাকে নিজের সাথে নিজেকে কাউন্সেলিং করে নিজেকে কুল রাখতে হবে, নিজেকে বোঝাতে হবে যে সব কুছ ঠিক হে, চলো সব কুছ ঠিক হে, আর সব কুছ ঠিক হো যায়গা। সেটা খুব দরকার। এই সময় মুড সুইং হবে, অনেক রকম অনেক প্রবলেম হবে, কিন্তু সবার প্রথমে আমি যেটা বলছি, নিজেকে বোঝাতে হবে।
তারপরে জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে, যে কী করলে সমস্যাটা সমাধান হবে, কী করলে সলিউশন আসবে, সেটা ঠান্ডা মাথায় চিন্তা করে সেটা সলিউশন করতে হবে। টেনশন করে না, মাথা গরম করে না। যদি আমরা মাথা গরম করি, টেনশন করি, অনেক রকম প্রবলেম আমাদের শরীরে হতে পারে। সেটা থেকে কিন্তু আমাদের যে শরীরের মধ্যে যে প্রাণটা মানে একটু একটু করে বড় হয়ে উঠছে, আমাদের পেটের মধ্যে যে ছোট্ট ফুলটা আছে, সেটার উপর এফেক্ট করবে। সেটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আমি কিন্তু এই 3 মাসের জার্নিতে বাইকে চেপেছিলাম। আমি রোজ হাঁটতে যেতাম রীতিমতো, কিন্তু হাঁটতে যেতাম কোথায়, আমি ঘর থেকে মানে হেঁটেই বেরোতাম না, কিন্তু আমি ঘর থেকে বেরিয়ে বাইকে উঠতাম। বাইকে করে একটা খুব সুন্দর জায়গা আছে আমাদের এখানে, হাঁটার জন্য খুব ভালো। সেখানে গিয়ে ফাঁকা আর কি, সুন্দরভাবে হাঁটা যাবে, সেরকম গাড়ি ঘোড়া নেই। তো সেই জন্য সেই জায়গায় গিয়ে আমি হাঁটতাম, হেঁটে এসে আবার বাইকে চড়ে আমি ঘরে আসতাম। এই যে বাইকে আমরা উঠছি, এর পায়ে চাপ দিয়ে যে উঠছি, পেটে কিন্তু আমাদের টান লাগছে একটা, সেটাও কিন্তু আমার মনে হয় এই সময়টা অ্যাভয়েড করা দরকার। বাইকে চড়া, যে কোনো রাইডে চড়া, আমার মনে হয় এই সময় একটু অ্যাভয়েড করা দরকার। তারপরে তো সারা জীবনটা পড়েই আছে, তাই না? তো যদি আমরা যখন থেকে জানতে পারবো আমরা মা হতে চলেছি, সেই সময় যদি আমরা সাবধান থাকি, সচেতন থাকি, তাহলে কিন্তু অনেক বিপদই আমরা এড়াতে পারবো। ভাগ্যে যেটা আছে সেটা বারবার বললাম, সেটা হবে, কেউ আটকাতে পারবে না সেটা। যেটা প্রকৃতির নিয়ম, আমরা সেটা আটকাতে পারবো না। যেটা হয়তো থাকার জন্য আসে না, সেটা হয়তো এইভাবেই চলে যাবে। কিন্তু আমরা যদি সাবধানে থাকি, নিজেদের খেয়াল রাখি, তাহলে অনেক কিছু থেকে কিন্তু আমরা যেমন নিজেকে ভালো রাখতে পারবো, আর নিজের পেটের সন্তানটা যে দিনে দিনে একটু একটু করে বড় হচ্ছে আমাদের গর্ভের মধ্যে, তাকেও কিন্তু আমরা ভালো রাখতে পারবো। এই জন্যে কিন্তু আমার আজকের ভিডিওটা শেয়ার করা, যে আমার সাথে যেগুলো হয়েছে বা আমার যেগুলো মনে হয়েছে যে এগুলো আমার করা উচিত হয়নি বা ঠিক হয়নি, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা মা হতে চলেছেন বা যারা প্ল্যানিং করছেন অলরেডি, তারা তাহলে এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকতে পারবেন। তাহলে আমার মনে হয় সব কিছু ঠিক থাকবে, সব কিছু ভালোভাবেই হবে। আজকে আমি কিন্তু আমার ফার্স্ট মিসক্যারেজ স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার সেকেন্ড মিসক্যারেজ স্টোরিও আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করা উচিত। কারণ আমার এই ঘটনা থেকেও আপনারা অনেক কিছু জানতে পারবেন বা অনেক কিছু অ্যাভয়েড করতে পারবেন নিজেদের লাইফে, মানে যারা উড বি মাদার বা যারা প্ল্যানিং করছেন। আর অনেকেই হয়তো মিসক্যারেজ স্টোরি শেয়ার করে যখন একটা বাচ্চা হয়ে যায়, তারপরে তাদের এই যে একটা খারাপ মানে একটা যে ফেজ গেছে, সেটা সবাই শেয়ার করে। কিন্তু আমি এখনো মা হইনি বা আমি এই মুহূর্তে প্রেগনেন্ট নই। আমি চিন্তা ভাবনা করলাম যে আমি যখন আপনাদের সাথে মোটামুটি সব কিছু শেয়ার করি, আমার ভালো মন্দ, রান্না বান্না, কোথায় যাচ্ছি, কি করছি, আমার বাবার চিকিৎসার সম্বন্ধে, ঠিক আছে, তখন আমার এই জার্নিটা যেটা আমি মানে এই ফেজটা যেটা আমি কাটিয়ে এসেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করা দরকার। কারণ আগামী দিনে যখন আমি আবার মা হতে যাব বা আমি আবার প্ল্যানিং করব বা আমি আবার কোনো ট্রিটমেন্টের মধ্যে দিয়ে থাকবো, তখন যদি আপনারা আমার সাথে থাকেন, তখন তো আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কি করছি না করছি। তখন আপনারা যদি আমার সাথে থাকেন, তাহলে কিন্তু আমি আরো বেশি নিজেকে স্ট্রং মনে করব। কারণ আমার সাথে ছিল এতদিন আমার পরিবার, আমার হাজবেন্ড, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদরা, আমার মামার বাড়ি সবাই, আমার বন্ধু বান্ধব, আমার স্পিরিচুয়াল ফাদার মাদার, এরা যারা আছে, আমার যতজন নিজের কাছের মানুষ আছে, সবাই আমার সাথে ছিল এতদিন। কিন্তু আমি যখন আবার একটা নিউ জার্নি স্টার্ট করতে যাব, তারপরে সেটা আলাদা ব্যাপার, আমার ভাগ্যে কি আছে, কি হবে না হবে। কিন্তু আপনারা যদি আমার সাথে থাকেন, আজকে যে আমি ভিডিওটা শেয়ার করব, আজ অব্দি আমার সাবস্ক্রাইবার হচ্ছে 1900 সামথিং। আমার 10,000, 20,000, 50,000, 1 লাখ, 5 লাখ, 10 লাখ না, এই 1900 সামথিংটাই কিন্তু আমার কাছে বিশাল বড় একটা পরিবার, বিশাল বড় একটা আমার সাপোর্টের জায়গা।
আপনারা যদি আমার সাথে থাকেন ডে 1 থেকে, আপনাদের প্রেয়ার যদি আমার সাথে থাকে, আমার বিশ্বাস, আমার মনে হয় যে সব কিছু ভালোই হবে। আর প্রতিটা দিন আমার জীবনের ভালো মন্দ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যাদের চেনাশোনার মধ্যে এরকম ঘটনা ঘটে গেছে, একটা মিসক্যারেজ হয়ে গেছে, দুটো মিসক্যারেজ হয়ে গেছে, যারা ভেঙে পড়েছে মন থেকে, তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন। মানুষের জীবনে খারাপ সময় আসতেই পারে, একবার আসতে পারে, দুবার আসতে পারে, তিনবার আসতে পারে, বারবার আসতে পারে না। আর আমরা যদি ঈশ্বরের উপর বিশ্বাস রাখি, ভরসা রাখি, তাহলে একদিন না একদিন আমাদের জয় হবেই। এটা কিন্তু আমার বিশ্বাস। একদিন না একদিন আমরা কিন্তু যেই আশাটা নিয়ে এগোচ্ছিলাম, যে স্বপ্নটা নিয়ে এগোচ্ছিলাম, সেটা কিন্তু পূরণ হবেই। সেই কারণেই বলছি, একদম মন খারাপ করবেন না, একদম ভেঙে পড়বেন না। যারা এই ফেজ দিয়ে গেছেন বা এই ফেজ দিয়ে এখন যাচ্ছেন, তার উপর বিশ্বাস রাখতে হবে, সব কিছু ভালো হবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।